সাদমানের গায়ে হলুদ শেষ হয়েছে। রোয়াতের শরীরে এখনো হালকা জ্বর আছে। সাফায়াত রোয়াতকে ধরে নিয়ে স্টেজে আসলো। রজনী তাকালো বোনের দিকে। রোয়াত হাসলো। বাটি থেকে একটু হলুদ নিয়ে রজনীর গালে ছুঁয়ে দিল। তারপর জড়িয়ে ধরে বলল, সকল সুখ তোমার হোক আপা, আর দুঃখরা না ভিড়ুক তোমার তীরে। সাফায়াতও হলুদ ছুঁয়ে দিল। হালকা একটু নাচ গান শেষে হলে সাফায়াত রোয়াতকে নিয়ে চলে আসে। রজনীর রুমে এসে শাড়ি পাল্টানোর জন্য উদ্যত হলে বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। রজনী তাকিয়ে দেখে সাদমান কল করেছে, তাও আবার ভিডিও কল। রজনী রিসিভ করলো ফোনটা। মুহূর্তেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল সাদমানের মুখশ্রী। রজনী গম্ভীর মুখে বলল, মনে পড়লো আমাকে কল দেবার কথা। সাদমান হাসল। গায়ে হলুদের শাড়ির সাথে কাঁচা ফুলের গহনায় অপরূপ সুন্দর লাগছে। সাদমান কিছুক্ষণ চেয়ে থেকে শুধালো, অনেক আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু ফোন ছিল না কাছে। ব্রো নিয়ে গিয়েছিল। কেন? কেন আবার? আমাকে সাহায্য করার জন্য। আমাকে ফোন দিতে দিবে না, কথা বলতে দিবে না। আর কারো ফোন ছিল না কল দেওয়ার জন্য? ছিল, কিন্তু লজ্জারও তো একটা ব্যাপার আছে। ছোটকাটাদের আবার লজ্জা থাকে নাকি? হোয়াট ডু ইউ মিন? আমি বেশরম? বাদ দিন, তা ফোনটা কখন পেলেন হাতে? এই তো একটু আগে। তবে আমি কিন্তু আপনাকে দেখেছি। কিভাবে? মনে মনে, স্বপ্নে। রজনী হেসে ফেলল। একদম হাসবেন না রজনী। কেন? বুকে এসে বেঁধে ইচ্ছে করে আপনার গাল টিপে ধরি। তাই বুঝি? হুম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? সাদমান রজনীকে রাগানোর জন্য বলল, মোটামুটি। রজনী ভ্রু কুঁচকালো। তাকে কি সুন্দর লাগছে না গায়ে হলুদের সাজে? মোটামুটি মানে কি? হ্যাঁ, এভাবে মুখের ওপর কোনো ছেলে বলে তার হবু বউকে? আপনি কি জানেন আপনাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে? আমাকে কি সুন্দর লাগছে না সাদমান? হালকা মেকআপ করেছি। সাদমান কিছুক্ষণ ভেবে বলল, সুন্দর লাগছে, কিন্তু খবরদার এত ভারী মেকআপ করবেন না বিয়েতে। দেখা যাবে প্রথম রাতটায় অর্ধেকে কেটে যাবে মেকআপ তুলতে তুলতে। রজনী মুখ বাঁকিয়ে বলল, অসভ্য, একটু তো প্রশংসা করতেন আমার। আর এটা ভারী মেকআপ না, আমি খুবই সিম্পল সাজ দিয়েছি। মিথ্যা প্রশংসা আমার দ্বারা হয় না। আচ্ছা, রাখি। আরে রাগ করছেন কেন, শুনুন। কি বলেন? কাল তো বিয়ে। জানি তো। ফিলিংসটা কেমন? ভালোই। শুধুই ভালো? হুম। রেগে বলছেন? জানি তো। আমার তো রাতে কাটছে না। কখন সকাল হবে আর আমি আপনাকে নিজের করে নিতে আসব। উফ, সময়গুলো কাটা যেন চলতেই যাচ্ছে না। এই প্রেমিক পুরুষের অপেক্ষা দেখে মজা নিচ্ছেন? তাড়াতাড়ি আসবেন। বোর হলেই চলে আসি, কি বলেন? রজনী হেসে বলল, চলে আসুন। রাখছি, ঘুমান, কাল দেখা হচ্ছে আমাদের। রজনী ফোনটা কেটে দিল। তারপর মেকআপ শাড়ি বদলে থ্রি পিস পরে নিল। রোয়াত বাসায় ফিরেই ঘুম দিয়েছে। শরীরটা আর ভালো লাগছে না। এই শরীর খারাপ নিয়েও সারাদিন কাজ করছে। রোয়াত মোটেও চায় না শরীর খারাপ দেখে হাত পা গুটিয়ে সব কাজকর্ম শাশুড়ি ননদের উপর ছেড়ে দিতে। শারমিন বেগম অনেক মানা করেছিল কাজকর্ম না করতে, কিন্তু রোয়াত শুনেনি। হলুদ পাটা থেকে শুরু করে গায়ে হলুদের সব কাজ রোয়াত করেছে। সাফায়াত কাজে ব্যস্ত থাকায় জানতে পারেনি। এখন মায়ের কাছে শুনে রাগে কিরমির করছে। সাফায়াত রুমে এসে দেখে রোয়াত শাড়ি পাল্টে ঘুমিয়ে পড়েছে। সাফায়াত ডাকলো না, শরীর ভরা রাগ নিয়ে শুয়ে পড়ল। সকাল হতেই রোয়াত ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে নিলে সাফায়াত বাড়ি ভর্তি সবার সামনে ধমক দিয়ে ঘরে নিয়ে আসে। এই তো রোয়াত ড্রয়িং রুমে বসে শাশুড়ির হাতে হাতে কাজ করছিল। সাফায়াত ঘুম থেকে উঠে রোয়াতকে দেখতে না পেয়ে বাহিরে এসে দেখে রোয়াত কাজ করছে। আশ্চর্য, কাজ করার জন্য তো লোক রাখা হয়েছে, তারপরেও এরা কেন কাজ করবে? তার উপর রোয়াতের শরীরও ভালো না, তাই লোকজন ভুলে ধমকে নিয়ে আসলো। রোয়াত মুখ ফুলিয়ে বসে আছে রুমে।
সাফায়াত আর চোখে রুয়াদকে দেখল। রুয়াদ রেগে বলল, আশ্চর্য, আপনি এভাবে ধমকে নিয়ে আসলেন কেন আমায়? তো কিভাবে নিয়ে আসবো? লোকজন কি ভাবলো? তাতে আমাদের কি? সবাই বলবে বাড়ির বউ হাত পা গুটিয়ে বসে আছে। থাকবে দুদিন তারা, তারপর চলে যাবে। তাদের বলা না বলায় কি আসে যায়? আমার ভালো লাগছে না এভাবে বসে থাকতে। আপনি না বাড়ির ছেলে, আপনি এভাবে বসে আছেন কেন? যান, সাদমান ভাইয়াকে সাহায্য করুন। তার জন্য নাইমুর আছে, আমার যেতে হবে না। তুমি চুপচাপ রেডি হও। আর তুমি কোন আক্কেলে এই শরীর নিয়ে কাজ করতে যাও? কাজে হাত দিতে মানা করেছিলাম না? অসহ্য কর, আপনি সেটা জানেন? এখন জানলাম, কিন্তু করার কিচ্ছু নেই। এই অসহ্যকরকেই টলারেট করতে হবে সারা জীবন। সাদমান সকাল সকাল গোসল করে শেরওয়ানি পরে রুমে বসে আছে। নাইমুর হাত ঘড়ির দিকে হা করে তাকিয়ে আছে। সবে বাজে 10টা আর ছেলে এখনই রেডি হয়ে বসে আছে। সাদমান নাইমুরকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এই ব্রোর বন্ধু ব্রো, বোনের স্বামী দুলাভাই, কখন যাব আমি বিয়ে করতে? নাইমুর হতাশ হয়ে জবাব দিল, এখনো সময় হয়নি আদমান, আরও অনেকটা সময় আছে। এত সকাল সকালকে বিয়ে করতে চায় না। আশ্চর্য, 10টা বাজে, এটা সকাল মনে হয় এখনো তোমার কাছে? কত বেলা হয়ে গেছে, আর এখন গেলে সমস্যাটা কোথায়? আমার বিয়ে, আমার শ্বশুরবাড়ি, আমার বউ, এখানে যেতে গেলে আমার সময়ের অপেক্ষা করতে হবে। হ্যাঁ ভাই, করতে হবে। আর জ্বালাস না, সময় হলে তোকে নিয়ে যাব। এবার চুপ থাক। এটা কিন্তু অন্যায়। শালার সময় আমার সাথে বাটপারি করা শুরু করে দিয়েছে। এদিন দিন না, আমারও দিন আসবে, দেখে নেব। আমেরিকায় বসে দেখে নিস। আমি আসছি রেডি হয়ে। রুম থেকে বের হবি না। মেয়েদেরও এত বলতে হয় না, যতবার তোকে বলতে ইচ্ছে আমার। নাইমুর চলে গেল। সাদমান রুমে পায়চারি করতে লাগলো হাত ঘড়ি নিয়ে। রজনী অফ হোয়াইট কালারের বেনারসিটা পরে বসে আছে রুমে। মুখে তেমন মেকআপ করেনি, গতকাল রাতে সাদমানের বলা কথা স্মরণ করে। হঠাৎ ফোন বেজে ওঠায় তাকিয়ে দেখলো রুয়াদ ফোন করেছে। রজনী রিসিভ করতেই রুয়াদকে দেখতে পেল। রুয়াদ মুগ্ধ হয়ে দেখছে তার বোনকে। কি স্নিগ্ধ লাগছে তার বোনকে। রজনী গম্ভীর মুখে বলল, কত দূর তুই, কখন আসবি? আমরা বাড়িতে আপা, বাসার কাছাকাছি। সাদমান ভাইয়া তোমাকে আজ এই রূপে দেখলে ট্রাস্ট মি হার্ট অ্যাটাক করে বসবে। রজনী লজ্জা পেল। রাখছি, অপেক্ষার প্রহর গণ সাদমান ভাইয়ের আসার। সাফায়েত দীর্ঘশ্বাস ফেলল। এত এনার্জি কোথায় পায় এই মেয়ে, মাথায় আসে না তার। এমন একটা ভাব ধরে আছে, মনে হচ্ছে সে একদম পুরোপুরি সুস্থ। রুয়াদ ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, সাফায়েত ব্ল্যাক স্যুট পরেছে। সামনের গাড়িতে সাদমান আছে। দেখতে দেখতে তারা রজনীদের বাসার সামনে চলে আসলো। রুয়াদ বাড়িতে পা রাখতেই কোণে পক্ষ হয়ে গেট আটকে ধরল। 30,000 টাকা না দিলে ঢুকতে দিবে না। সাদমান সরু চোখে তাকালো রুয়াতের দিকে। সে তো একটা টাকাও নিয়ে আসেনি, এখন কি বিয়ে করতে এসে ভাইদের কাছে হাত পাততে হবে? সাদমান সাফায়েতের দিকে তাকিয়ে বলল, ব্রো, আমি তো টাকা নিয়ে আসিনি, প্লিজ তুমি দিয়ে দাও, আমি বাসায় ফিরে দিয়ে দিব। সাফায়েত জবাবে বলল, আমি কি এত টাকা নিয়ে এসেছি নাকি? এই রুয়াজ, এটা কিন্তু ঠিক না। টাকা আনিনি আমরা। তাহলে ঢুকতেও হবে না, দাঁড়িয়ে থাকুন বাহিরে। নাইমুর ভাগ্যিস 15,000-এর মতো টাকা এনেছিল। সেটা সাফায়েতের হাতে দিয়ে বলল, আমার কাছে এটা সাদমান বোকা টাকা না এনে বিয়ে করতে চলে আসছে। তোর কাছ থাকলে এগুলো দিয়ে ম্যানেজ কর। সাফায়েত তর্ক বিতর্ক খুব কম করে, তার এসব ভালো লাগে না। নিজের কাছে 10,000-এর মতো ছিল, সেগুলো রুয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর নেই, 25,000-এর মতোই আছে। রুয়াত টাকাটা নিয়ে ঢুকতে দিল সবাইকে। সাদমানকে বসানো হয়েছে ড্রয়িং রুমে। তার সামনে রজনী বসে আছে ঘোমটা টেনে, মাঝখানে সাদা পাতলা পর্দা দেওয়া। রজনীর মুখটা এখনো দেখার সৌভাগ্য হয়নি তার। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। রজনীকে কবুল বলতে বলল। রজনীর নিঃশ্বাস ভারী হয়ে আসলো। শাড়ির আঁচল খামচে ধরে সময় নিয়ে কবুল বলল। সাদমানকে বলতে বলতে সাদমান সাথে সাথে বলে ফেলে। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কবুল বলার শেষে সাদমানকে রজনীর মুখ দেখতে বলা হয়। সাদমান কাপা কাপা হাতে রজনীর ঘোমটাটা
সরায়, সাথে সাথে দেহের হৃদস্পন্দন থেমে যায়। পূর্ণতা পাবার আনন্দ বুঝে এটাই, এত খুশি প্রশান্তি লাগছে যে বলে বোঝানো দেয়। সাদমান মুখে কিছু বিড়বিড় করে রজনীর মাথায় ফু দিল। তারপর লোকজনের তোয়াক্কা করল না, রজনীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়। পুরো শরীর বরফের মতো জমে যায় রজনীর। তারা এখন আমরাতে পরিণত হয়েছে, পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে, সুখ দুঃখের সঙ্গী হয়েছে। সন্ধে হলে রজনীকে নিয়ে আসা হয় সাফায়েতের বাসায়। রজনী খুব একটা কান্না করেনি। সাফায়েতের বাসায় এসে রজনীকে সাদমানের রুমে দিয়ে আসা হয়। সাদমান যত তাড়াতাড়ি সম্ভব রুমে চলে আসে। রজনীর কাছে এসে রজনীকে শাড়ি বদলে আসতে বলে। রজনীর শাড়ি বদলে সুতি কাপড়ের শাড়ি পরে নেয়। সাদমান নিজেও রুমের ভেতরে শেরওয়ানি বদলে টি শার্ট পরে নেয়। তারপর রজনীকে নিয়ে বেলকনিতে চলে আসে। আকাশটা কালো মেঘে ঢাকা, চাঁদের দেখা কখনো মিলছে তো আবার কখনো কালো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। সাদমান প্যান্টের পকেটে থেকে একটা বক্স বের করলো। রজনী তখন আকাশ দেখতে ব্যস্ত। সাদমান হাঁটু গেড়ে বসে পড়ল। মিসেস সাদমান, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, ধন্যবাদ আমার জীবনকে এত সুন্দর করে দেওয়ার জন্য, ধন্যবাদ আমাকে ভালোবাসতে দেওয়ার জন্য, ধন্যবাদ। সাদমান শেষ করতে পারল না, তার আগেই রজনী সাদমানের গালে হাত রেখে বলল, ধন্যবাদ আপনাকে সাদমান, আমাকে দ্বিতীয়বার স্বপ্ন দেখার সাহস দেওয়ার জন্য। সাদমান গাল থেকে রজনীর হাত সরিয়ে অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দিয়ে চুমু খেয়ে দাঁড়িয়ে বলল, ভালোবাসি আপনাকে ভীষণ রজনী। রজনী সাদমানকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি সাদমান, আমার হাত কখনো ছেড়ে দিয়েন না। একবার নিজেকে সামলে নিতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার আর পারবো না। সাদমান শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো ছাড়বো না আপনার হাত। আপনি ভরসা করতে পারেন আমায়, ভরসার অমর্যাদা আমি কখনোই করব না। বেলকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে নীতি, হাতে চলচল করছে রোহান সোমার ছবি, সাথে নেহাল আর ওর ফ্রেন্ডরাও আছে। কি হাসি খুশি লাগছে রোহানকে, অথচ নীতির জীবনে হাসি খুশি নেই আজ। লোকটা এত পাষাণ কেন? একটু বেশি ভালোবাসে বলে লোকটা এমন করছে? ভালোবাসলে এত কষ্ট কেন হয় হৃদয়ে? আচ্ছা, আজ থেকে যদি নীতি রোহানকে না ভালোবাসে তাহলে কি এই কষ্ট থেকে নীতি মুক্তি পাবে? হ্যাঁ, পাবে মুক্তি। ভালোবাসাও থাকবে না, হৃদয়ে তাহলে যন্ত্রণাও হবে না। নীতি ফেসবুক থেকে বেরিয়ে আসলো, কাপা কাপা গলায় বলল, কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নেই, নিজের জন্য কিছু রেখে দিতে হয়, না হলে পরে পস্তাতে হয়। আর যাকে ভালোবাসবে তার কাছ থেকে অবজ্ঞা সহ্য করতে হবে। আপনাকে নিজের সবটা দিয়ে ভালোবাসার ফল এখন পাচ্ছি, তাই তো আপনাকে পাবার তীব্র ইচ্ছা নিয়ে আজ থেকে আমি আপনার থেকে দূরে সরে আসলাম। কি বলুন তো? আমি খুব করে দেখলাম, ভাবলামও যে মানুষটা আমাকে ছাড়াই ভালো থাকে, আমার থাকা না থাকা কিছুই যায় আসে না, তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। আপনি ভালো থাকুন, আর আমিও না হয় আজ থেকে নতুনভাবে ভালো থাকার চেষ্টা করব। আপনি বিহীন খুব কষ্ট হবে জানি, তবুও চেষ্টা করতে হবে। মেঘলা দিন, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, সাথে তুমুল বাতাস। সাদমান রজনীকে নিয়ে এসেছে রজনীর আমেরিকার সকল ভিসা পাসপোর্ট বানাতে। খুব একটা বেশি সময় লাগবে না হাতে পেতে। বাহিরে বাতাস দেখে সাদমান রজনীকে নিয়ে একটা ক্যাফেতে আসলো সকল কাজ কমপ্লিট করে। ক্যাফেটা বেশ সুন্দর। ক্যাফের ঠিক পাশেই একটা পুকুর উপর দিয়ে একটা কাঠের ব্রিজ। রজনী জানালার পাশে বসলো। সাদমান দুটো কফি অর্ডার দিল। রজনী মুগ্ধ হয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। ওয়েটার এসে কফি দিয়ে গেল। রজনী সাদমান কফিটা খেয়ে চলে আসলো বাসায়। রুয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। সাফায়াত পাশে ল্যাপটপে কাজ করছে। সাদমান রজনীকে বাসার ভেতরে ঢুকতে দেখে রুয়াত সেদিকে তাকালো। এক গাল হেসে বলল, হয়ে গেছে সব কাজ? রজনী সোফায় বসতে বসতে বলল, এখন শরীর কেমন? সাফায়াত ল্যাপটপ থেকে মাথা তুলে বলল, ভালো না।
একটু আগেই বমি করে ভাসিয়ে ফেলেছিল ফ্লোর। ডক্টর দেখানো উচিত। কাল যাব, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। সাদমান রজনী রুমে চলে গেল পোশাক বদলাতে। রজনী পোশাক বদলে এসে রাতের রান্না করতে রান্নাঘরে আসলো। রুয়াত আসলে রুয়াতকে পাঠিয়ে দেয়। রুয়াত ফের সোফায় এসে বসে। রজনী ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে সেটা ভাজতে শুরু করে। মাছ ভাজার ঝাঁঝ রুয়াতের নাকে আসতেই পেট মোচড় দিয়ে ওঠে। দু হাত দিয়ে মুখ চেপে ওয়াক করে ওঠে। সাফায়াত তাকায় রুয়াতের দিকে, ভ্রুকুচকে বলল, কি হয়েছে? রুয়াত উঠে দৌড়ে বেসিনে গিয়ে গড় গড় করে বমি করে দেয়। সাফায়াত এবার সত্যি ভয় হতে থাকে। বসা থেকে উঠে রুয়াতের পাশে দাঁড়ায়। রুয়াত বমি করে ক্লান্ত হয়ে গেছে। সাফায়াত রুয়াতকে নিয়ে রুমে আসে। বিছানায় শুয়ে দিয়ে পারিবারিক ডক্টরকে ফোন করে। ডক্টর আসছে বলে জানায়। মিনিট ২০ মধ্যে ডক্টর আসে। ডক্টরকে আসতে দেখে রজনীও উপরে চলে আসে। ডক্টর রুয়াতের হাত চেক করে, কিছু একটা সন্দেহ করে, তারপর বমি করার জন্য মেডিসিন দেয়। সাফায়াতকে সাইডে টেনে নিয়ে যায়। সাফায়াত একটু ঘাবড়ে যায় সাইডে ডেকে নেওয়ায়। ডক্টর, সব ঠিক আছে তো? আরে ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়িও না। কাল বরং একটু হাসপাতালে গিয়ে চেক আপ করিয়ে এনো। আর পারলে আজ একটা প্রেগনেন্সির কিট এনে রুয়াতকে পরীক্ষা করিয়ে নিও। প্রেগনেন্সির কিট কেন? হুট করে কথাটা বলে নিজেই বেকুব হয়ে যায় সাফায়াত। কথাটার মানে বুঝে উঠতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ডক্টর চলে যায়। সাফায়াত ফার্মেসিতে আসে কিট নিতে, তারপর বাসায় চলে আসে। সাফায়াতের জানা মতে এই কিট টেস্ট করতে হয় সকালে, তাই রাতে এ ব্যাপারে রুয়াতকে কিছুই বলল না। সকাল হলে হাতে দিয়ে টেস্ট করতে বলবে। আজ রাতটা সাফায়াতের যুদ্ধ করে পার করতে হবে। রোহান নেহাল গিয়েছে কুমিল্লা, আজ 2 দিন হলো। নীতি নিজেকে আগের থেকে গুটিয়ে নিয়েছে, খুব একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। বিষয়টা ভাবাচ্ছে সাইফুল ইসলামকে। মেয়ে তার বেশ বদলে গেছে হুট করে, তাই নীতিকে আলগোছে ডাক দিয়ে পাশে বসালো। মাথায় হাত রেখে বলল, নীতি কিছু হয়েছে মা? নীতি বাবার দিকে তাকিয়ে বলল, না আব্বু, কি হবে, কিছু হয়নি। চুপচাপ যে, শরীর ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করো না। আসলে ভার্সিটির পড়া খুব চাপ তো, সেজন্যই আর কি এমন হচ্ছে। ও আচ্ছা, তোমরা কি প্লাবনের কথা মনে আছে? কোন প্লাবন? পাভেলের ছেলে। হ্যাঁ, মনে পড়েছে। প্লাবনকে কেমন লাগে তোমার? বেশ ভালোই তো দেখেছিলাম। তারা আজ রাতে আসবে তোমাকে দেখতে। তোমার অনুমতি ছাড়া কোনো কিছু হবে না। তুমি রাজি থাকলে বিয়ের দিকে আগাবো। দেখতে আসলে তো আপত্তি নেই, তাই না? নীতি দীর্ঘশ্বাস ফেলল। তুমি যা ভালো বোঝো করো। নীতি রুমে চলে আসলো। নীতির মা নীতিকে একটু পরিপাটি হয়ে থাকতে বলল। সন্ধ্যের দিকে চলে আসলো পাভেল আর ছেলেকে নিয়ে। প্লাবন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্থিক অবস্থা তাদের বেশ ভালো। নীতিকে নিয়ে আসলো নীতির মা। প্লাবনের পছন্দ আগে থেকেই নীতিকে। নীতিও দেখলো প্লাবনকে, যথেষ্ট সুদর্শন প্লাবন। সাইফুল ইসলাম জিজ্ঞাসা করলো মেয়েকে বিয়েতে আপত্তি আছে কিনা। নীতি অগোচরে বিষাদে ভরা একটা তাচ্ছিল্যের হাসি হাসল। চোখ বন্ধ করে একবার রোহানকে কল্পনা করে বলল, আপত্তি নাই। সাইফুল ইসলাম বিয়ের দিকে আগালো। নীতিকে রুমে নিয়ে গেল নীতির মা। নীতি রুমে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। বুকটার ব্যথা হচ্ছে। রাত 9টার দিকে প্লাবনরা চলে গেল। সাইফুল ইসলাম নেহালকে ফোন করে এ বিয়ের বিষয়টা বলল। রোহান বেলকনিতে দাঁড়িয়েছিল। নেহালকে খুশি হতে দেখে বলল, এত খুশি যে, ব্যাপার কি? বাসায় বিয়ের তোড়জোড় চলছে, খুশি হব না? রোহান ভ্রু কুঁচকে বলল, কার বিয়ের? আমার বোন নীতির। রোহান চমকিত হলো। নীতির? কার সাথে? প্লাবনের সাথে। নীতি রাজি? ও রাজি না থাকলে এত দূর আগাতো নাকি? রোহান পেছনে ফিরল। এজন্যই বুঝি নীতির রোহানের ফোন ধরছিল না। কতবার ফোন করলো মেয়েটাকে, টেক্সট দিল, আসার পথে দেখাও করতে চাইলো, কিন্তু কোনো কিছুই হয়ে উঠল না। ভালোবাসা কি গায়েব হয়ে গেল তাহলে? রোহান পকেট থেকে ফোন বের করে নীতির নম্বরে কল লাগায়। নেহাল রোহানকে কাউকে ফোন করতে দেখে বলল, কাকে ফোন করছিস?
তোর বোনকে। কেন? কেন তুই জানিস না নীতি কি করে পারে হ্যাঁ করে দিতে বিয়েতে? তো কি করবে? তোর পেছনে পড়ে থাকবে? দেখ, একদম নীতিকে ফোন করবি না। আমার বোনকে এখন ভালো থাকতে দে, কোনো ঝামেলা বাঁধাবে না। রোহানের ফোনটা কেড়ে নিল নেহাল। এতেই রোহান রেগে উঠল। নেহালের কলার ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।